সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টাইমস টকে। আমি মনির হোসেন লিটন। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করি এবং এই আলোচনায় আমাদের সাথে একজন অতিথি থাকেন। আজও একজন অতিথি আছেন, ভয়েস অব আমেরিকা বাংলা সার্ভিসের সাবেক ডিজিটাল এডিটর ফকির সেলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি জানেন যে একটু আগেই বলছিলাম যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। তো সমসাময়িক বিষয় হচ্ছে বাংলাদেশের এখন একমাত্র আলোচনার বিষয় নির্বাচন। আপনি দীর্ঘদিন দেশের বাইরেও ছিলেন, সম্প্রতি দেশে এসেছেন। দেশের বাইরে থেকে নির্বাচনটি কিভাবে দেখেছেন এবং দেশে এসে কিভাবে দেখছেন, এর মধ্যে কোনো পার্থক্য দেখতে পান কিনা? নিশ্চয়ই পার্থক্য দেখতে পাই, যদিও এখন গ্লোবালাইজেশনের যুগ। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার ডিজিটাল কমিউনিকেশনের উন্নতির কারণে সব জায়গা থেকে মানুষ সব তথ্য পায় সারাক্ষণ। আমরাও পেয়েছি, তবে পার্থক্য কিন্তু অনেক। অন দ্য স্পট দেখা এবং বাইরে থেকে দেখা, স্ক্রিনে দেখা এবং একেবারে জায়গায় এসে দেখার ভিতরে অনেক বড় পার্থক্য, যেটা একেবারে কেউ যদি রাস্তাঘাটে না হাঁটে, মানুষের সঙ্গে কথা না বলে, শুধুমাত্র স্ক্রিনে দেখতে থাকে, এক ধরনের ধারণা জন্মাবে, আর স্পটে এসে দেখলে অন্যরকম ধারণা আরও ক্লিয়ার হবে। আমি নিশ্চয়ই দেখতে পেয়েছি। আমি এসেছি এক সপ্তাহের কিছু বেশি সময় আগে। তখনও পর্যন্ত নির্বাচন নিয়ে যেই সব খবর পাচ্ছিলাম, কথাবার্তা মানুষের সঙ্গে যোগাযোগ করে যেই ধারণা হয়েছিল, দেশে ফেরার পরে এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসা এবং এই গত কয়েকদিনে বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে, রাস্তাঘাটে মানুষের আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিভিটিস, এইগুলো দেখে অনেক পরিবর্তন হয়েছে। নিশ্চয়ই পরিবর্তন হয়েছে। এবং আমেরিকা থাকাকালীন সময়ে মিডিয়ার খবর এবং স্ক্রিনে দেখে, পত্রিকা পড়ে যেটুকু সন্দেহ ছিল নির্বাচন নিয়ে, যে কি হবে, অনেকে বলছে হবে কি হবে না, কিভাবে হবে, সেটা একদম পরিষ্কার হয়েছে। এখন আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচন নিয়ে বোধহয় কোনো শঙ্কা নেই। অর্থাৎ প্রধান যে পার্থক্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে দেশের বাইরে থাকতে শঙ্কাটা রয়ে গিয়েছিল, দেশে আস্থা এবং বিশ্বাস। হ্যাঁ, দেশে আসার পর সেই শঙ্কাটি মনে হচ্ছে যে আসলে সেই শঙ্কা নেই। নির্বাচনী একটি প্রত্যেকটি মানুষের, যাদের সঙ্গে কথা হয়েছে আমার, রাস্তায়, ঘরে, বাইরে, বিভিন্ন জায়গায়, প্রত্যেকটি মানুষের একটা আস্থা দেখতে পাচ্ছি নির্বাচনের প্রতি, যে না, হচ্ছে নির্বাচন। এই প্রত্যেকটি মানুষের প্রসঙ্গ যখন এলো, তখন আমরা প্রায়ই বলি যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অর্থাৎ সকল দলের অংশগ্রহণে নির্বাচন। তো আমরা সবাই জানি যে আওয়ামী লীগের মতো একটি দল, যারা আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা ছেড়েছে, কিন্তু এর পরেও তাদের একটি বড় সমর্থক গোষ্ঠী রয়ে গেছে বাংলাদেশে। অবশ্যই। তো এই যে আওয়ামী লীগের নির্বাচনে নিষিদ্ধ করা, তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা, এটিকে আপনি মাঠে এখন কেমন দেখছেন? যে এই যে প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু অন্তত আওয়ামী লীগের সমর্থকরা কি নির্বাচনে যাচ্ছে বলে মনে হচ্ছে, যে ভোট দিতে যাবে বলে মনে হচ্ছে? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ নির্বাচন তো বাংলাদেশে বিগত অনেক বছর ধরে সাধারণ মানুষ নির্বাচন থেকে বাইরে ছিল, নির্বাচনের বাইরে ছিল। যদিও নির্বাচন হয়েছে 2008 সালের পর থেকে নির্বাচন হয়েছে, এবং কাগজে কলমে হোক আর পত্রিকা বা টেলিভিশনের খবরে হোক, দেশে এবং বহির্বিশ্বে যারা দেশি বা বিদেশি লোকজন আছে, তারা দেখেছে যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে। নির্বাচন তো সাংবিধানিক একটি প্রক্রিয়া, কিন্তু আসলে নির্বাচন তো শুধু সাংবিধানিক নয়, এটা হচ্ছে মানুষের, জনমানুষের, আমজনতার আস্থা এবং বিশ্বাসেরও একটি বিষয়। তো সেই কারণে নির্বাচন যেগুলো হয়েছে, অনেকেই আমরা বলছি যে এটা সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে কিংবা ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ আমলে যে নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলো হয়েছে সেগুলো নিয়ে। তো সেখানেও যেভাবে হয়েছে যে একটা মানুষের একটা অংশ নির্বাচনে অংশগ্রহণ করেনি বা নির্বাচন থেকে বাইরে ছিল, এবার তখন ছিল কোনো একটা নির্দিষ্ট বিশ্বাস বা নির্দিষ্ট দলের সমর্থনকারীরা নয়,
এবার আমরা নিশ্চিতভাবে জানি যে একটা দলের একেবারে ভালো সমর্থনকারী যারা, তারা নির্বাচনের বাইরে। আপনি বললেন যে আওয়ামী লীগের লোকজন। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সবসময় যে কোনো দেশে দেখা যায় যে বড় দুইটা দল, সাধারণত এটা আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, পশ্চিমা বিশ্বে বলেন, আমাদের বাংলাদেশেও আমরা সবসময় জেনে এসেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের মধ্যেই রাজনীতি। তো এই ধারাটা এবার একটু অন্যরকম হয়েছে, কারণ আপনি বললেন যে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে রাখা হয়েছে বা রয়েছে। এই কারণেই বাধ্যতামূলকভাবেই যদি বলা হয় তাহলে আওয়ামী লীগ বাইরে আছে আনুষ্ঠানিক নির্বাচনের থেকে। কিন্তু আওয়ামী লীগের সমর্থক তো এই দেশের বিরাট অংশ, অনেক মানুষ। সবাই তো রাজনীতি করা আওয়ামী লীগ নয়, অনেকে সাধারণ সমর্থক। অন্তত অনেকেই বলেন যে অন্তত 35% আওয়ামী লীগের সমর্থক, যারা রাজনীতি করা আওয়ামী লীগ সমর্থক নন। আমার ধারণা এবার তাদের অনেকেই ভোট দিতে আসতে পারেন, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে নো ভোট একটা ক্যাম্পেইন চলছে। এই ক্যাম্পেইনটা আওয়ামী লীগের কৌশলগত রাজনৈতিক দিক থেকে ঠিক আছে, তাদের একটা পক্ষ নিতেই হবে, তারা নিয়েছেন। কিন্তু আমার ধারণা সাধারণ যারা রাজনীতি মুগ্ধ আওয়ামী লীগ নন, তারা এই ভোটটা অর্থাৎ আওয়ামী লীগের সমর্থক, কিন্তু সেই কট্টরভাবে যে রাজনীতিটাকেই আমার দল যা বলবে তাই করব সেরকম ভাবেন না। রাইট, সাধারণ যারা এই ধরনের সমর্থকরা ঠিকই তারা নিশ্চয়ই এই উৎসবে অংশগ্রহণ করবেন, নির্বাচনী উৎসবে। আরেকটি অবধারিত প্রশ্ন চলে আসে যে আওয়ামী লীগের মতো বড় দল মাঠে নেই, এখন মাঠে দুটি দল, বিএনপি একটি বড় দল, তাদের প্রধান প্রতিপক্ষ জামাতে ইসলামী এখন হয়েছে। জামাতে ইসলামী যে তাদের অতীতের যে সমর্থক বেজ, তাতে করে তারা ছোট দল বিএনপির তুলনায়। মানে বিভিন্ন জরিপের রেজাল্টেও তাই মনে হয় যে জামাত খুব অল্প শতাংশ মানুষের সমর্থন। এখন মাঠে যে পরিস্থিতি দেখছেন, 1991 সালে আওয়ামী লীগকে বড় দল বলা হয়েছিল, বিএনপিকে ছোট দল বলা হয়েছিল। বিএনপি হয়তো নিজেরাও আশা করেনি যে ক্ষমতায় চলে যাবে, অর্থাৎ ডার্ক হর্স শেষ পর্যন্ত ক্ষমতায় চলে গিয়েছিল 91 সালে। এবার কি আপনি যে মাঠে ঘাটে ঘুরেছেন এই গত কিছুদিনে, আপনার কি মনে হয় ওইরকম কিছু কি ঘটে যেতে পারে? এরকম আমার মনে হয় না। কারণ কি, এই 50-এরও বেশি বয়সী একটি দেশে এ পর্যন্ত সাধারণ মানে 170 উপরে মিলিয়ন মানুষের এই দেশে যারা ভোটার, তারা এতদিন পর্যন্ত এই দুটি দল করে এসছেন, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো জামাতের প্রশ্নে সেটি মানুষের, মানে সাধারণ মানুষের আওয়ামী লীগ সমর্থক, বিএনপি সমর্থক এবং আন্তর্জাতিক মহলের কাছে জামাতে ইসলাম বিষয়টি একটি বিতর্কিত রাজনীতির বিষয় ছিল। তো সেটা এই বিশেষ করে গত 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত একটু অন্যরকম বাহ্যিকভাবে মনে হচ্ছে। এই বাহ্যিক ভাবটার কারণ হচ্ছে গত এই দীর্ঘ সময়ে আমার ধারণা জামাতে ইসলাম তো খুব সংগঠিত একটি দল, অনেক কাজ হয়েছে, তারা অর্গানাইজড হয়েছে এই সময়ে, যেটি বিএনপি হয়নি। বিএনপির সমর্থন বেশি, কিন্তু তাদের সংগঠন অত জোরালোভাবে ভিতরে ভিতরে করতে পারেনি জামাত যেটি করেছে, যার ফল দেখা যাচ্ছে এই সময়ে এই ডিজিটাল মিডিয়ার কল্যাণে আমরা স্ক্রিনে বেশি দেখতে পাচ্ছি। কিন্তু আমার ধারণা আপনি যদি তৃণমূল থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত দেখেন, সাধারণ মানুষের মধ্যে আমার কি কারণে মনে হয় জানি না, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরার কারণে এই দৃশ্যটা আরও সুস্পষ্টভাবে মনে হচ্ছে। তার সমাবেশগুলো দেখে, তার বক্তব্য এবং তার আই হ্যাভ এ প্ল্যানের যে বিভিন্ন অংশ, সেগুলো পড়ে দেখে শুনে মানুষের সমর্থন দেখে মনে হচ্ছে যে এই গ্যাপটা আগের মতো অত বেশি না হলেও, আপনি যেটা বললেন 91 সালে যেরকম মানে যাদেরকে ধারণাই করা হয়নি আসতে পারে, তারা চলে এসছে, আমার মনে হয় না সেরকম কিছু হবে।
তো আমরা যেটি 5ই আগস্টের পরে দেখেছিলাম জামাতের পক্ষ থেকে বিভিন্ন মহলের সাথে যোগাযোগটা, এবং তারা নিজেদেরকে উদার রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছে, প্রমাণের চেষ্টা করেছে তাদের কথাবার্তায়। আপনি একটু আগেও বললেন যে বাহ্যিকভাবে যা দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক সময় তা দেখা যায় না। এখনো অনেকেই বলে যে জামাত ইসলামী মুখে যা বলে আর তাদের অন্তরে যা আছে এর মধ্যে পার্থক্য আছে। আমরা অতি সম্প্রতি দেখেছি যে আল জাজিরায় একটি সাক্ষাৎকার দিয়েছেন এই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে নারী নেতৃত্ব নিয়ে, ইসলামী আইন কায়েম করা নিয়ে ওনার যে কথাবার্তাগুলি, ওনারা আবার পরবর্তীতে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ভিন্নভাবে। কিন্তু এই গত রাতেই আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেবের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট দেয়া হয়েছে যেখানে নারী নেতৃত্বের বিরুদ্ধে বলা হয়েছে, এমনকি যারা নারীরা বাইরে কাজকর্ম করতে যায় তাদেরকে চরম অবমাননাকর ভাষা ব্যবহার করে। যদিও পরবর্তীতে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তার আইডিটি হ্যাকড হয়ে গেছে, কিন্তু এটিও ঠিক যে আল জাজিরাতে উনি যা বলেছেন সেটি আর একটু কঠোর ভাষায় এখানে বলেছেন, অর্থাৎ একই কথা। তো তারা হঠাৎ করে যারা কিনা একটু উদার হিসেবে নিজেদেরকে প্রমাণের চেষ্টা করেছিল কয়েকদিন আগেও, হঠাৎ করে আবারও তাদের যে গোড়া আদর্শের দিকে ফিরে যাওয়া এই সব বক্তব্যের মাধ্যমে, এর কারণটা কি? এটা কি এরকম যে যেটি বলছিলেন যে তারেক রহমান সাহেব দেশে ফেরার পর পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে, বিএনপির দিকে এতটাই ঝুঁকেছে যে সেজন্য এটাকে মোকাবেলা করার জন্য তাদেরকে আবারও গোড়া আদর্শের দিকে ফিরে যেতে হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? না, অন্য কোনো কারণ বলতে আমি তো আগেই আপনাকে বললাম যে জামাত তো খুবই সংগঠিত একটি দল, এবং তাদের আদর্শ বাস্তবায়নের জন্য নানান রকম কৌশল তারা নেন বিভিন্ন সময়ে। আমরা দেখেছি বিতর্কিত দল হিসেবে আমরা দেখেছি যে প্রথম থেকে জামাতকে আমরা দেখেছি একটা ধর্মভিত্তিক আদর্শ নিয়ে কাজ করেন। তারপরে মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের একটা অবস্থান, সেটাও বিতর্কিত। তারপরে আন্তর্জাতিকভাবে তাদের নিয়ে প্রশ্ন আছে বিভিন্ন মহলে। কিন্তু জামাতে ইসলামীর বিভিন্ন কাজকর্ম এবং বক্তব্যে বিভিন্ন সময়ে দেখা গেছে যে আজকে এক জায়গায় অবস্থান, কালকে আবার আরেক জায়গায় অবস্থান। তাদের আদর্শ এবং তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যখন আমরা দেখেছি বিগত সময়ে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের যে রেজাল্ট হয়েছে, তাতে দেখা গেছে যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন ছাত্র শিবির ছিল না, থাকলেও গোপনে ছিল। বিগত আওয়ামী লীগ আমলেও তারা ছিল, কিন্তু অন্যদের সঙ্গে মিশে ছিল, এটা তাদের কৌশল ছিল। এখনও যে আজকে একটা বলছেন, কালকে আবার অন্য কথা শোনা যাচ্ছে, এটাও তাদের কৌশলের অংশ। তো আপনি যেটি বললেন যে নারীদের নিয়ে যে একটি অশালীন, বলা যায় অবমাননাকর বক্তব্য ডক্টর শফিকুর রহমান দিয়েছেন, সেটি হয়তো তিনি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বলেননি, তার মুখ থেকে হয়তো বেরিয়েও যেতে পারে হঠাৎ করে। এটা তো মানে হিতে বিপরীত। এটি তো উনি তো সাক্ষাৎকারেও একই কথা বলেছেন, এক্স হ্যান্ডেলে যেটি বলেছেন। সুতরাং এটি মুখ ফসকে জনসভার বক্তৃতা নয়, সেটা বোঝা যাচ্ছে। এরকমটি কি মনে হয় যে দেশের যে জনগোষ্ঠীটি এখনো পশ্চাৎপদ চিন্তা ভাবনায় অথবা পড়াশোনায়, তাদেরকে টার্গেট করে এরকমটি বলে থাকতে পারে? নিশ্চয়ই, আমি তো এই জন্যই বললাম যে এটা কৌশলের অংশ। অর্থাৎ এটি যতই বলা হোক যে ওনার হ্যাকড হওয়া হ্যান্ডেল থেকে দেয়া হয়েছে, হ্যান্ডেল থেকে বলা হয়েছে, এটা তো এটাকে ঢাকার জন্য হয়তো বলা হচ্ছে, অর্থাৎ তারা তাদের আদর্শটি বলে ধরে রেখেছেন। নিশ্চয়ই। আরেকটি প্রশ্ন হচ্ছে যে জামাতে ইসলামী গত কয়েকদিন যাবৎ তাদের প্রার্থীরাও বলছে, আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতে ইসলামীকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। এটি কি তাদের প্রচারের কৌশল, নাকি বাইরে থেকে আসলে তাদেরকে বন্ধু হিসেবে নিচ্ছে, নাকি তারা এরকমটি প্রমাণের চেষ্টা করছে আমাদের দেশের সুশীল সমাজের কাছে অথবা প্রশাসনের কাছে, সামরিক বেসামরিক প্রশাসনের কাছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় দেশ এবার তাদেরকে চায়? এটি কি তাদের কোনো কৌশল হতে পারে? নিশ্চয়ই তাদের কৌশল। ভাই, আমাদের দেশের রাজনীতি বলেন বা যে কোনো বিষয়ে বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, সব বিষয়ে আমাদের ধারণা, মানুষের একটা বদ্ধমূল ধারণা যে ডিপ স্টেট একটা স্ট্র্যাটেজি সবসময় কাজ করে। ডিপ স্টেট বলতে বোঝায় ওয়েস্টার্ন কান্ট্রি, আমেরিকা বা ব্রিটেন। কিন্তু আমার
আমি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার কারণে এবং মানে যুক্তরাষ্ট্রের সরকারের কাছাকাছি কাজও করেছি কিছুদিন, মনে হয়েছে যে এটা খুব দুর্বল একটি ধারণা। আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো, আমাদের জন্য, দেশের জন্য। যুক্তরাষ্ট্রের বাংলাদেশের ব্যাপারে কি পদক্ষেপ বা তাদের ইনফ্লুয়েন্স, প্রভাব প্রতিপত্তি কতটা, কোন দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কতটা খাতির, এইসব বিষয়গুলো দলগুলোর নিজস্ব কৌশল। মানুষকে উজ্জীবিত করার জন্য বা মানুষকে বোকা বানানোর জন্য বা মানুষকে প্রভাবিত করবার জন্য এক এক দল এক একভাবে এক একটা কৌশল নেয়। কোনো পলিটিক্যাল পার্টির একজন নেতা আমেরিকান অ্যাম্বাসেডর কিংবা খুব অল্প ছোটোখাটো পদের কোনো একজন অফিসিয়ালের সঙ্গে সাক্ষাৎ করে এটাকে বড়ভাবে তুলে ধরার কারণ হলো এই কৌশলেরই অংশ। কিন্তু এসবের চেয়ে আমার মনে হয় এই ডিপ স্টেট ইনফ্লুয়েন্সের চেয়ে আমার মনে হয় যে আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো আমাদের প্রতিবেশী দেশগুলো। তো প্রতিবেশী দেশগুলোর প্রসঙ্গ যখন আসে, ভারত আমাদের চলমান নির্বাচনে কিভাবে কতটা প্রভাব ফেলতে পারে? ভারত তো সবসময় বলে আসছে যে মানে এটা তাদের রাজনীতির কৌশল বা তাদের সরকারি যারা পদে আছেন তাদের কৌশল যে যেই ক্ষমতায় বা দায়িত্বে আসুন তার সঙ্গে আমরা মানে সুসম্পর্ক বজায় রাখব। প্রকাশ্যে তারা সবসময় বলে আসে। প্রকাশ্যে এটা হলো কাগজি ভাষা আর কি। কিন্তু তাদের বস্তুত তাদের মূলত দেশের স্বার্থে যাকে দরকার তার জন্য তারা হয়তো মানে ভেতরে ভেতরে কিছু করবেন, জানি না সেটা কিভাবে করবেন। এগুলো যারা রাজনীতি করেন বা প্রশাসনে আছেন তারা জানেন। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা দূরে আছে তাদের চেয়ে যারা আমাদের কাছাকাছি আছে তাদের সঙ্গে কতটা সম্পর্ক কার বেশি সেটার উপর আমাদের সাকসেস বা ফেলিওর নির্ভর করে অনেক বেশি। তো সেক্ষেত্রে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আমার বন্ধু, এটা যদি আমি বলি, এখন আমি প্রশাসন কি এই কথায় প্রভাবিত হবে বলে মনে হয় আপনার? এখন প্রশাসনের চেয়ে আমার মানে আমার বিশ্বাস মানুষকে, সাধারণ ভোটারদেরকে উজ্জীবিত করা। আমেরিকা বলতে মানুষের ভিতরে একটু অন্যরকম ধারণা, সাধারণ মানুষ কিছুটা হলেও প্রভাবিত হতে পারে যে তাদের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ আছে, সুতরাং তাদের দিকে হয়তো আমরাও যেতে পারি, এরকম একটি অংশ প্রশাসনের চেয়ে সাধারণ ভোটারদের উজ্জীবিত করার বিষয়টাই বড়। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন। তিনি দেশের যখন লন্ডনে ছিলেন তখনও বিভিন্ন বক্তৃতা করেছেন নানান সময়ে, কিন্তু দেশে ফিরে উনি যে বক্তৃতা করছেন, ওনার কথাবার্তা, আপনার কি মনে হচ্ছে? অনেকেই তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন, আপনার তার রাজনৈতিক প্রজ্ঞা কিরকম বলে মনে হয়? অতীতের চাইতে এখনকার তারেক রহমান, এই পার্থক্যটা আপনি দেখেন কিনা? দেখলে পার্থক্যটা কেমন? আমি আমার ব্যক্তিগত কথা বলবার চেয়ে আমি আগে ওই যে টাইমসে যে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে সেটি একটি ছোট্ট রেফারেন্স দিই। আমি তো অনেক বড় একটা প্রতিবেদন, প্রায় মানে 3,500 শব্দের, আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি পুরো প্রতিবেদনটি, অনেক সময় ধরে পড়েছি। তো অনেকে সোশ্যাল সাইটে লিখেছেন যে ইংরেজিতে যখন লিখেছেন তখন ঠিকই লিখেছেন। তো টাইমস একটা প্রভাবশালী ম্যাগাজিন, টাইমসের প্রতিবেদনের অনেক গুরুত্ব আছে। সেখানে যদিও কিছু কথা মানে পুরনো কথা তুলে ধরা হয়েছে, যেরকম খাম্বা বিষয়টি আনা হয়েছে, যদিও ওখানে এক লাইনে লেখা হয়েছে, মাত্র একটা সেন্টেন্স ছিল। দুর্নীতির প্রসঙ্গ তো এসেছেই অবশ্যই। অতীত তারেক রহমান এবং বর্তমান তারেক রহমান একেবারে সম্পূর্ণভাবে আলাদা মনে হচ্ছে আমার কাছে। তার আই হ্যাভ এ প্ল্যানের বিষয় এবং বিভিন্ন সমাবেশে পর্যন্ত তিনি যেসব কথাবার্তা বলছেন, তার শব্দ চয়ন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চিন্তা চেতনা, বিভিন্ন স্পেসিফিক বিষয় নিয়ে তার পরিকল্পনা, সব কিছুর ভিতরেই অত্যন্ত শক্ত, একেবারে পরিশীলিত, পরিমিত, সম্পূর্ণ একজন রাজনৈতিক নেতা হয়েছেন আগের তুলনায়।
তার বিপরীতে জামাতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমান, জি। তিনিও বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে যাচ্ছেন নির্বাচনী জনসভাগুলিতে। ওনার বক্তব্য শুনে কি মনে হচ্ছে, দেশের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? আমরা দেখছি যে উনি বিভিন্ন জায়গায় মূলত তার যে প্রধান প্রতিপক্ষ বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠা করতেই বেশি ব্যস্ত বা বেশি জোর দিচ্ছেন তার বক্তব্যে। তো এই দুইজন নেতার মধ্যে যদি তুলনা করেন তার বক্তৃতা, তারেক রহমানের বক্তৃতা, তো সেক্ষেত্রে শফিকুর রহমানকে কিভাবে মূল্যায়ন করবেন? শফিকুর রহমানেরও অনেক মানে জামাতের প্ল্যান প্রোগ্রাম যেগুলো দিচ্ছে তার ভিতরে অনেক ভালো ভালো অনেক বিষয় আছে যেগুলো, কিন্তু একটা জায়গাতে পার্থক্য সেটা হচ্ছে যে তারেক রহমানকে মনে হচ্ছে সারা দেশের সব মানুষের মানুষ, কাছের মানুষ বা তাদেরই একজন। তিনি স্টেজে যে এক একজনকে ডেকে নিয়ে কথা বলছেন, কাছে নিয়ে প্রশ্ন করছেন। আর ডক্টর শফিকুর রহমানের যে পরিকল্পনা তার ভিতরে একটু প্রো ইসলামিক বিষয়গুলো তো বেশি থাকবেই ন্যাচারালি, ওটা ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এক শ্রেণীর মানুষের উনি বেশি কাছাকাছি যাচ্ছেন, সকলের কাছাকাছি উনি অতটা শক্তভাবে যেতে পারছেন না, অতটা স্বাভাবিকভাবে যেতে পারছেন না, এটা প্রধান পার্থক্য। অর্থাৎ যে এই দেশে জামাতে ইসলামীর যে একটি কর্নার্ড অবস্থান, আমি কর্নার্ড এই জন্যই বললাম যে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ বিরোধী যে অংশ, কিছুটা ধর্মভিত্তিক যে চিন্তা ভাবনা, শুধু ওই অংশেই উনি যেতে পেরেছেন, অন্য অংশে এখনো ওইভাবে ঢুকতে পারেননি বলে মনে করছেন? সেটা তো আছেই, সেটা ওই অংশ তো ঠিকই আছে। ধরেন প্রো ইসলামিক অ্যাক্টিভিটিস এবং তার যে অ্যাটিটিউড, তার যে অ্যাটায়ার, এই সব কিছু মিলেই যারা একেবারে মানে খুব শক্তভাবে প্রো ইসলামিক, ন্যাচারালি উনি তাদের মানে যদি আপনি বাহ্যিক তাকে দেখেন তো ন্যাচারালি তার কাছাকাছি বেশি যাচ্ছেন। কিন্তু যারা একেবারে আধুনিক মানুষ, যদি সংক্ষেপে আমরা বলি জেনারেশন যারা, তারা একটু মনে হচ্ছে তারা নিজেরা একটা গ্যাপ তৈরি করে নিচ্ছেন। যে এক কথায় যদি বলি যে তারেক রহমান নিজেকে সব মানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন, কিন্তু ডাক্তার শফিক সাহেব এখনো চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হয় যে মানুষের ভিতরে একটা দ্বিধা রয়েছে, নিজেদের ভিতরেই তাকে গ্রহণ করার, ওনার কাছে যেতে পারছেন না। আমরা আরেকটি বিষয়ে যাই, সেটি হচ্ছে যে এই নির্বাচনের সাথে আরো একটি নির্বাচন হচ্ছে, গণভোট। হ্যাঁ এবং না, আমাদের মূলত সংবিধান সংস্কার নিয়ে। জি, এই গণভোট নিয়ে আপনার মূল্যায়ন কি? না, গণভোটের বিষয়টি তো আগে থেকেই নির্ধারিত হয়েছে, সব দলের সমঝোতার মাধ্যমে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এবং সেইটার ভিত্তিতে এখানে একটু ক্লিয়ার করি, বিএনপির পক্ষ থেকে কিন্তু কিছু কিছু ইস্যুতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। জি, সেগুলো তো বাদ রেখেই তারা স্বাক্ষর করেছেন, বিএনপি তো রাজি হয়েছেন এবং তারেক রহমান সাহেব তো বলেওছেন যে হ্যাঁ পক্ষে আমরা আছি। হ্যাঁ, তো এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, হ্যাঁ জিতুক আর না জিতুক কিছু এসে যায় না। কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে যে যেই আমি হ্যাঁ দিলাম, কিসের পক্ষে হ্যাঁ দিলাম, জুলাই সনদের পক্ষে। জুলাই সনদ কি আছে এটা সাধারণ মানুষের অনেকেই জানে না, কিন্তু মূল বিষয় হলো যে দেশের শাসনতন্ত্র ঠিক করতে হবে। এটা কে কিভাবে ঠিক করবে? এটা আমার মনে হয় জুলাই সনদে বিস্তারিত লেখা আছে। যেমন আমি যেটুকু জানি যে জুলাই সনদের একটি অংশে বলা আছে যে এই হ্যাঁ ভোট জয়ী হলে আর কি যেভাবে সংবিধান সংশোধন হবে, এর একটি অংশে হচ্ছে যে আমাদের নাগরিকদের যে মর্যাদা, সাম্য, বর্তমান সংবিধানে আমাদেরকে ধর্ম নির্বিশেষে সকল বাংলাদেশি নাগরিক সমান, এই কথাটি বলা আছে। কিন্তু এখন বলা হচ্ছে মূলনীতিতে এমনটি থাকবে সংবিধানের যে ধর্ম নির্বিশেষে সকল মানুষ তাদের প্রাপ্য মর্যাদা, যথাযথ মর্যাদা দেয়া হবে। যথাযথ মর্যাদা আর সমান মর্যাদা ঠিক এক নয়। এখানে একটু ছোট্ট শুভঙ্করের ফাঁকি আছে আমার মনে হয়। তো সেক্ষেত্রে যে সরকারি দল নেই, সরকার হ্যাঁর পক্ষে প্রচার চালাচ্ছিল কয়েকদিন আগে পর্যন্ত, এমনকি আজকেও আমি মেসেজ পেয়েছি, সরকারি মেসেজ, যে হ্যাঁ ভোট দিন। যদিও নির্বাচন কমিশন বলেছে যে হ্যাঁ বা না এর পক্ষে
প্রচারণা সরকার চালানো বা যাবে না। সরকারি কর্মকর্তারা প্রচার চালাতে পারবেন না। এরপরেও আমি মেসেজ পেয়েছি। না, কালকে তো একটা নিউজ সেক্ষেত্রে দেখলাম আমি যে পারবে, এরকম একটা ইয়ে এসছে, কোথায় জানি দেখেছি আমি। যে নির্বাচন কমিশন অলরেডি বলেছে যে পারবে না, আচ্ছা। সেটি সরকার পারতে পারে, সরকার হচ্ছে উপদেষ্টারা বলতে পারেন, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেটি পারবে না, এটি নির্বাচন কমিশন বলেছে। যেটি রাজনৈতিক সরকারের আমলে হয় যে মন্ত্রীরা সরকারি কর্মকর্তা কর্মচারী না, সুতরাং তারা সেগুলি করতে পারেন। জি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যখন ভোট দেব তখন সেটিও আমি মেনে নিলাম যে সকল নাগরিকের সমান মর্যাদা সমান হবে না, অধিকার সমান হবে না, যথাযথ মর্যাদা দেওয়া হবে। যথাযথ অর্থ একজন সংখ্যালঘুর মর্যাদা সংখ্যালঘুর মতোই হবে, সংখ্যাগুরুর মর্যাদা সংখ্যাগুরুর মতোই হবে। অর্থাৎ সংখ্যাগুরু বেশি মর্যাদা পাবে, সংখ্যালঘু কম মর্যাদা পাবে, এটি যথাযথ মর্যাদা হতে পারে। তো সেক্ষেত্রে হ্যাঁ এর পক্ষে বলাটা কতটা যৌক্তিক? এই জন্য আমি বললাম যে এখানে ছোট্ট একটা শুভঙ্করের ফাঁকি আছে, যেটা আপনি হয়তো কিছুটা বুঝবো, কিন্তু আমার গ্রামে যে ভাই চাষ করে কিংবা যে ভাই মাছ ধরে সে অতটা বুঝবে না। যে হয়তো রফিক বুঝবে না, তারপরে আমার হিন্দু ভাই বুঝবে না, সে ওই যথাযথ এবং সমান মর্যাদার যে সূক্ষ্ম পার্থক্য এটা না বুঝে হয়তো ভোট দিচ্ছে। এখানে আমার এবং আপনার আপনি যথার্থই বলেছেন যে এটা যথার্থ এবং সমান মর্যাদা ঠিক একই শব্দ নয়, দুটোর ভিতর অনেক পার্থক্য আছে। আমরা 80% 90% হলো ইসলামপন্থী, 10%-এর মতো হয়তো বা আরও কম হিন্দু, আরও কম খ্রিস্টান, আরও কম বৌদ্ধ। তো এই যথাযথ শব্দটির ব্যবহারের কারণে এটা তো প্রপোর্শনেট হয়ে গেল, মানে একটা গ্যাপ হয়ে গেল। তো সেক্ষেত্রে এই গণভোটের যে বিষয়গুলি ভিতরে কি কি আছে এ সম্পর্কে প্রচার যে চালানো হয়নি, মানুষকে জানতে দেওয়া হয়নি এক ধরনের। অনেকেই বলে যে এখনকার যে অন্তর্বর্তী সরকার যারা এটি তৈরি করেছে তারা ইচ্ছা করেই মানুষকে ওইভাবে জানতে দেয়নি যে ভেতরে কি আছে, শুধু বলছে যে জুলাই সনদ, কিন্তু জুলাই সনদের ভেতরে কি আছে না, এটা বোধহয় জানতে দেওয়া হয়েছে, মানুষ পড়েনি। পেপার পত্রিকায় তো এসছে জুলাই সনদের মোটামুটি যতটুকু দেওয়া সম্ভব, কিন্তু অনেকেই দেখেছে অনেকেই দেখেনি। যারা এটা ভালোভাবে যথাযথ প্রচারটা এটা হতে পারে হয়তোবা, কিন্তু এটা ইচ্ছে করে করা হয়েছে কিংবা না ঠিক আছে, তারাই ভালো বলতে পারবেন যারা করেছেন। আর আমরা আগে যদিও আলোচনাটি করেছি, আওয়ামী লীগের এই সিদ্ধান্তটি কতটা যৌক্তিক বলে মনে হয়? আমি আওয়ামী লীগের কৌশল হিসেবে ভোট যাতে তাদের সমর্থকরা না যায় সেটি বলছে, কিন্তু যৌক্তিকভাবে আপনি যদি যৌক্তিকতা চিন্তা করেন, আমার মনে হয় যৌক্তিক না। এটা নো ভোট ক্যাম্পেইন না করলেই ভালো হতো আমার মতে। তারা হয়তো কৌশলগত অবস্থান থেকে করছে, আপনি বলছেন যে কৌশলগত না হয়ে যৌক্তিকভাবে করলে কি হতো? না করলে যেটা হতো সেটা হলো যে ওই আবার বলি যে যারা সাধারণ আওয়ামী সমর্থনকারী তারা কনফিউজড হতো না এই কথাটা না বললে। তাদের ধারণা ছিল যে আমরা ভোট কেন্দ্রে যাব বা দেখি যদি ভালো মানুষ হয় তাকে ভোট দিব, প্রার্থীর মার্কা না দেখে চেহারা দেখে, মানুষ যাদেরকে চিনি তাদের দেখে, এরকম কিছু ভালো ভোট হয়তো কাস্ট হতো। এখন আরো একটা তো দিক আছে যে আওয়ামী লীগ সমর্থকদের একটা বড় অংশ যে নিশ্চয়ই চায় না যে আমার এলাকায় একজন স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধ বিরোধী আসতে চাচ্ছিলাম, হ্যাঁ, কেউ নির্বাচিত হোক, সেটি আমি চাই না। সে যাতে নির্বাচিত না হয়, সুতরাং সে ব্যবস্থা করতে যাব। রাইট। কারণ আওয়ামী লীগকে আমরা জেনে এসেছি যে এটা মুক্তিযুদ্ধের পক্ষের দল। আসলে তো শুধু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল না, বিএনপিও এবং আরও অনেক দলও আছে, যদিও এইভাবে প্রচার করা হয়েছে বিগত সময়ে। তো আপনি ঠিকই বলেছেন, লোকজন যারা দেখতো যে না ঠিক আছে একদম স্বাধীনতা বিরোধী একটা দল এসে যাচ্ছে, আমরা দেখি তাদের বিরুদ্ধে তাদেরকে ঠেকানো করতে পারি কিনা। হ্যাঁ, এই নো ভোট করার কারণে এইটাতে কিছুটা হয়তো ঘাটতি পড়বে, কিন্তু খুব বেশি বলে মনে হয় না। সাধারণ মানুষ নাও মানতে পারে সেটা। অর্থাৎ সাধারণ মানুষ বলতে আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা। আমরা শেষ দিকে চলে এসেছি। শেষ প্রশ্নটি হচ্ছে যে আপনি দেশে এসেছেন, আমাদের দেশে এখনো অনেকেই আশঙ্কা প্রকাশ করেন যে নির্বাচনে কারচুপি হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমরা দেখছি যে
সরকার, যারা অন্তর্বর্তী সরকার আছে, তাদের সমর্থনপুষ্ট দল একটি জাতীয় নাগরিক পার্টিকে বলা হয় যে এই অন্তর্বর্তী সরকারের সমর্থনপুষ্ট দল। আমরা নানান ঘটনায় দেখেছি সেটি। এমনকি বলা হয় যে জামাতে ইসলামের প্রতিও কিছুটা ঝুঁকে আছে এই অন্তর্বর্তী হ্যাঁ, সরকার। সেটা শুনছি। তো সেসব কথা মিলিয়ে এখন আপনার কি মনে হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো আশঙ্কা আছে কি? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা আমি তো শুনছি, আসার পর থেকেই অনেকেই বলছেন, সব দলের লোকজনই বলছেন। কারচুপি আর ইঞ্জিনিয়ারিং তো এক না, কারচুপি তো নানানভাবে হতে পারে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর যেটি বলছেন যে বিগত দীর্ঘ সময় ধরে এই মানে এই দেশের প্রশাসনগুলোতে একটা বিশ্বাসে যারা অনড় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তো তারা ভেতরে ভেতরে কিছু করতে পারেন কিনা। কিন্তু ইলেকশন যখন ঘোষণা করা হলো, প্রধান উপদেষ্টা বক্তব্য দিলেন, তিনি কয়েকবার এই শব্দটি উল্লেখ করেছেন যে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন হবে। আমরা বিশ্বাস করেছি বিদেশে যারা থাকি। আপনি কি দেশে এসে সেই উৎসব দেখতে পাচ্ছেন? না ভাই, নির্বাচনে আগের উৎসব কিন্তু এবার নেই। আমরা আগে তো দেখতাম গান বাজনা হতো, পোস্টারে পোস্টারে ভরে যেত। এবার উৎসব হচ্ছে স্ক্রিনে। স্ক্রিনে আপনি চোখ রাখলেই প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি নতুন নতুন পোস্ট আসছে, নতুন নতুন পোস্ট আসছে। কারণ এই জেনারেশন এবং আমাদের জেনারেশন এবং তার আগের জেনারেশন কিছুটা অভ্যস্ত হয়েছি আমরা স্ক্রিনের উপরে। উৎসব হচ্ছে, ভার্চুয়ালি উৎসব হচ্ছে। হ্যাঁ, হয়তো ফিজিক্যাল উৎসব অতটা নেই, কিন্তু ভার্চুয়ালি উৎসব হচ্ছে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা শেষ করি। যেহেতু প্রধান উপদেষ্টা নির্বাচন ঘোষণার সময় বারবার এই কথাটি বলেছেন, উৎসবমুখর পরিবেশে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হবে, মানুষ কিন্তু সেই বিশ্বাসটা রেখেছে। ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির যে আশঙ্কাটা প্রকাশ করা হচ্ছে, সেটা কিন্তু যারা একটু লেখাপড়া জানা বা বেশি রাজনীতি সচেতন, তাদের ভিতরে এই আশঙ্কাটা আছে। আমিও কিন্তু আশঙ্কাটা একেবারে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু খুব বিশ্বাসও করছি না। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে নির্বাচন সুষ্ঠু হবে, কোনো ইঞ্জিনিয়ারিং হবে না। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আগামীতেও আপনাকে আবারও কখনো না কখনো পাবো। আবারও টাইমসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাকে আনার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের টাইমস টক। আপনারা আমাদের অনুসরণ করবেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।